নমস্কার। বিক্রম ভিলা রহস্যের পরবর্তী অংশ আজকে শোনাবো। স্নিগ্ধার ফোনটা ভাইব্রেট হচ্ছে। সে মোবাইলের দিকে তাকিয়ে দেখল কিঙ্করের ফোন। সে ফোনটা ধরে বলল, বলো কিঙ্কর। বড় বৌদি, খবর আছে। কি খবর? ফোনের অপর প্রান্ত থেকে কিঙ্কর বলল, অনির্বাণদাদের বাড়িতে আগে একজন মহিলা কাজ করত। তার কাছে জানতে পারলাম রঞ্জিতবাবুদের বাড়ি, পোড়ো বাড়ি, সব জায়গা জমি অনির্বাণদা কিনে নিয়েছে। অনির্বাণদার বাবা তো মদের নেশায় বাড়িটা বাদে আর সব সম্পত্তি নষ্ট করে ফেলেছিল। অনির্বাণদাও এমন কিছুই ভালো কাজ করে না। জানি না অত টাকা অনির্বাণদা কোথায় পেল। স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাজের মহিলার বাড়ি কোথায়? রঞ্জিতবাবুদের বাড়ির কাছে যে কুঁড়ে ঘরগুলো আছে না, সেখানে। মহিলাটার নাম কি জানো? কাজল। ও ও কখন বাড়ি থাকে? মাঠে কাজ করে এখন। সকালে বেরিয়ে যায় আর কখন ফেরে জানি না। কেন? এমনি। আর একটা ভালো খবর আছে বড় বৌদি। একজন বড় তান্ত্রিকের সাথে কথা বলেছি। আজ উনার আসার কথা আছে। উনি এলে তোমাদের বাড়িতে নিয়ে যাব। সব ঠিক হয়ে যাবে বড় বৌদি, চিন্তা করো না। স্নিগ্ধার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে বলল, তান্ত্রিক কখন আসবেন? সন্ধ্যার আগে এসে যাবে বলেছিল। ঠিক আছে, ওনাকে বলবে সাধারণ পোশাকে নিয়ে আসতে। কেউ যেন বুঝতে না পারে উনি তান্ত্রিক। রাখছি ভাই। স্নিগ্ধার হাতে সময় কম। সে ভাবল কাজল এখনও হয়তো মাঠে কাজ করতে যায়নি। এখন গেলে ওকে বাড়িতে পেয়ে যাব। সে তাড়াতাড়ি কাজলের বাড়ির দিকে গেল। একজন মধ্যবয়সী মহিলাকে আসতে দেখে সে বলল, কাজলদের বাড়ি কোনটা জানো? মহিলাটি দাঁড়িয়ে পড়ে বলল, আমি কাজল। স্নিগ্ধা মুখ থেকে চাদরটা সরিয়ে বলল, এত ভোরে মাঠে যাচ্ছ? হ্যাঁ, বাবুদের জমিতে সবজি তুলতে যাচ্ছি। তুমি কে? আমায় তুমি চিনবে না দিদি। একটা বিশেষ দরকারে তোমার কাছে যাচ্ছিলাম। কাজল স্নিগ্ধার অপরূপ লাবণ্যময় মুখখানির দিকে তাকিয়ে রইল। তার মুখে মিষ্টি দিদি ডাক শুনে সে খুব খুশি হলো। তারা গরিব মানুষ, কেউ তাদের সম্মান দিয়ে কথা বলে না। কাজল বলল, আমি লোকের বাড়ি কাজ করা ছেড়ে দিয়েছি, এখন মাঠে কাজ করি। না না, তোমাকে আমাদের বাড়িতে কাজ করতে হবে না। তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। করো। অনির্বাণদের বাড়িতে তুমি কাজ করতে? হ্যাঁ, কয়েক বছর আগে কাজ করতাম। অনির্বাণদা আর তার মা কল্পনাদি, এদের সম্পর্কে তুমি কিছু জানো? আমায় বলবে? তুমি কি পুলিশ? না দিদি। তাহলে ওদের সম্পর্কে জানতে চাইছো কেন? দরকার আছে দিদি। আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। তুমি যা জানো তাই বলো। তোমার কাজে যেতে দেরি হচ্ছে তো, যেতে যেতে বলো। কাজল একটু ভেবে বলল, তোমায় বিশ্বাস করে সব বলছি, তুমি আমার কথা কাউকে যেন বলো না। কাজল যেতে যেতে অনির্বাণদের পরিবার সম্পর্কে যেটুকু জানে সেটুকু স্নিগ্ধাকে বলল। স্নিগ্ধার চোখটা ছলছল করছে। সে বলল, অনেক উপকার করলে দিদি, তোমাকে দেরি করিয়ে দিলাম, সরি। এবার তুমি জোর পায়ে কাজে যাও। কাজল হেসে সামনের দিকে চলে গেল। স্নিগ্ধা বাড়ির দিকে ফিরে আসছে। তার দু চোখে বন্যা বইছে। আবারও বিভৎস ভয়ঙ্কর পাখিটা এসে উপস্থিত হলো। পাখিটা তার দিকে তাকিয়ে মাঝে মাঝে ভয়ঙ্কর অঙ্গভঙ্গি করছে। স্নিগ্ধা আস্তে আস্তে ভাবছে, এই বিভৎস ভয়ঙ্কর পাখিটা পাখি নয়, অন্য কিছু। নইলে ও আমার পিছনে কেন পড়েছে? আমাকে দেখলেই ভয় দেখাচ্ছে কেন? আমার উপর ওর এত রাগ বা কিসের? কে ও? স্নিগ্ধা বাড়িতে ঢুকলো।
স্নিগ্ধা হরিপদর ঘরের সামনে গিয়ে দেখল তার ঘরের দরজা খোলা। সে ঘরের দিকে মুখ বাড়িয়ে দেখল খাটের ওপর মোবাইল। সে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে দেখতে লাগলো কার কার ফোন নাম্বার আছে মোবাইলে। সে অনির্বাণের নাম্বার দেখতে পেল। আর একটা নাম্বার আছে, নাম্বারটা তার অচেনা। সে অচেনা নাম্বারটাই ফোন করলো। অপর প্রান্ত থেকে বলল, পেয়েছো জিনিসটা? স্নিগ্ধা গলাটা শুনে আকাশ থেকে পড়ল। সে চুপ করে রইল। ফোনের অপর প্রান্ত থেকে বলছেন, ওরা বিশ্বাসঘাতকতা করেছে, ওদের সবার মৃত্যু চাই আমি। বিষ দিয়ে ওদের মারতে বলেছিলাম, তা তো পারলে না, জিনিসটাও দিতে পারলে না। এবার ওদের সাথে তোমাকেও আমি শেষ করব। স্নিগ্ধা চুপচাপ কথাগুলো শুনছে। সে বুঝতে পেরেছে লম্বা কোট পরা লোকটা কে। একের পর এক চমক দেখছে সে ভাষাহীন হয়ে গেছে। ফোনটা কেটে গেল। সে ফোনটা যেমন ছিল তেমন রেখে দিয়ে দোতলায় গিয়ে ইজি চেয়ারে বসল। সে কার গলার আওয়াজ শুনল? সে এ বাড়িতে আসার দিন থেকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা মনে করতে লাগলো। অনেক কিছুই তার কাছে পরিষ্কার হলো। তন্ময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিল। কাজ আছে, ফিরতে রাত হতে পারে, এই বলে তন্ময় বেরিয়ে গেল। স্নিগ্ধার মনটা বড়ই ভারাক্রান্ত। ঠিক মতো না খেয়ে না ঘুমিয়ে তার শরীরটাও ক্লান্ত। ক্লান্ত হলে তার চলবে না। সে বাড়ি থেকে বেরোলো। সে থানায় গিয়ে পুলিশকে অনির্বাণদের কথা জানিয়ে এলো। তাদের তৈরি থাকতে বলে এলো। দুপুর 3টে বেজে গেছে। তার কাছে আর মাত্র কয়েক ঘন্টা সময়। তার মধ্যে সে কি করে বাবা কাকুকে খুঁজবে? চোখ ফেটে তার জল বেরিয়ে আসছে, কিন্তু কাঁদলে তার চলবে না। সে চোখের জল মুছে মন্দিরে গেল। স্নিগ্ধা মা কালীর মূর্তি থাকা ঘরটিতে গিয়ে দরজা বন্ধ করল। তারপর মা কালীর মূর্তির সামনে বসল। মা কালীর মূর্তির দিকে কিছুক্ষণ সে তাকিয়ে রইল। তারপর সে দেওয়ালের কাছে থাকা বড় কাঠের বাক্সটার কাছে গেল। ঘরটির মেঝেতে সাদা কালো টাইলস বসানো। সে বাক্সটার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে নানান কথা ভাবতে লাগলো। হঠাৎ কেমন একটা শব্দে বাক্সটা একটুখানি সরে গেল। এই শব্দ সে শুনেছে। অনির্বাণদা এই ঘরটিতে একদিন এসেছিল। সে তখন বাইরে দিয়ে এই রকমই আওয়াজ শুনেছিল। সে আবার হেলান দিয়ে বাক্সটায় প্রেসার দিল। আবার শব্দ হয়ে বাক্সটা হালকা সরল। বাক্সটার তলায় 4 কোণায় 4টে চাকা লাগানো আছে। হঠাৎ স্নিগ্ধার মনে হলো বাক্সটার নিচেই কি কিছু থাকতে পারে। সে প্রেসার দিয়ে বাক্সটা টেনে সরালো। স্নিগ্ধা এবার মেঝেতে বসে পড়ল। সে হাত দিয়ে ভালো করে মেঝেটা দেখতে লাগলো। সে হাত দিয়ে মেঝেটায় থাবা মারল। কেমন একটা শব্দ হলো। সে এবার একটু দূরে হাত দিয়ে থাবা মারল। অন্য রকম শব্দ হচ্ছে। সে আবার আগের জায়গায় ভালো করে দেখতে লাগলো। এখানটার মেঝেটার টাইলসটা একটু অন্যরকম মনে হচ্ছে তার। আর এখানটার চারপাশে বেশ কিছুটা চৌকো জায়গায় সামান্য ফাঁক দেখা যাচ্ছে, যে ফাঁকটা ঘরের অন্য কোথাও দেখা যাচ্ছে না। ভালো করে দেখলেই তবেই এই ফাঁকটা নজরে আসছে। দেওয়ালে একটা সরু লোহার রড ঝোলানো রয়েছে। সে রডটি নিয়ে দেওয়ালে আর টাইলসের ফাঁকে ঢুকিয়ে হালকা ওপরের দিকে টানতেই টাইলসটা ফাঁক হলো। সে দেখল এটা টাইলস নয়, চৌকো কাঠের পাটাতন, যাতে টাইলসের মতো সাদা কালো রং করা হয়েছে। স্নিগ্ধা কাঠের পাটাতনটি উঁচু করতেই দেখল তার চারপাশে কাঠের ফ্রেম। একদিকে কাঠের পাটাতনটি ফ্রেমের সাথে স্ক্রু দিয়ে আটকানো রয়েছে। কাঠের পাটাতনটি খানিকটা উঁচু করতেই স্নিগ্ধার চক্ষু চড়ক গাছ হলো। নিচে পাতাল ঘর। উপরের ঘরের কিছুটা আলো নিচের ঘরে পড়ছে। নিচটা হালকা দেখা যাচ্ছে। সিঁড়ি আছে।
স্নিগ্ধার বুকটা কাঁপছে। সে বেশ উত্তেজিত হয়ে পড়েছে। সে ভেতরে গিয়ে কি দেখতে পাবে কে জানে। সে মোবাইলের ফ্ল্যাশ লাইট চেপে আলো জ্বালিয়ে ধীরে ধীরে নিচে নামছে। বড় ঘর। ঘরের একপাশে দুজন মানুষ হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে। তাদের মুখেও কাপড় বাঁধা। এত শীতেও তাদের গায়ে কোনো সোয়েটার বা কম্বল নেই। তারা শীতে কাঁপছে। তারা আলো দেখে ও কাউকে নামতে দেখে ভয়ে জড়সড় হয়ে গেছে। ঘরের এক কোণে বড় একটা ড্রাম রয়েছে। ঘরটিতে আরও টুকিটাকি কিছু জিনিসপত্র রয়েছে। মানুষ দুটি ভয়ার্ত দৃষ্টিতে স্নিগ্ধার দিকে চাইল। তাদের দেখে স্নিগ্ধা বুঝতে পারল এরাই বাবার কাকু। কি অবস্থা হয়েছে এদের! স্নিগ্ধার চোখ দিয়ে জল ঝরে পড়ছে। সে নিচে নেমে তাদের দিকে তাকিয়ে বলল, আপনারা ভয় পাবেন না, আমি হলাম। সে নিজের পরিচয় দিতে গিয়েও দিল না। তন্ময় স্ত্রী সে কথা জানতে পারলে তারা হয়তো রেগে যেতে পারে। তাই সে বুদ্ধি করে বলল, আমার নাম স্নিগ্ধা। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের বাঁচাতে চাই। তাদের চোখের ভয়ার্ত ভাবটা অনেকটাই কেটে গেল। তারা দুজন স্নিগ্ধার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। স্নিগ্ধা বুঝতে পারল বদ্ধ ঘরে আটকে থেকে খিদে তৃষ্ণায় কষ্টে তারা নিস্তেজ হয়ে গেছে। ঘরের ছাদের এক কোণায় ছোট একটা ছিদ্র আছে। সেই ছিদ্র দিয়ে ঘরের সামান্য আলো বাতাস আসছে। স্নিগ্ধা ভাবল এনাদের খাবারের প্রয়োজন। বাড়ি থেকে খাবার এনে এনাদের খাওয়ালে তান্ত্রিকদের ভূতরা তান্ত্রিককে বলে দেবে। সে এক বিপদ হবে। তার চেয়ে বাগান থেকে ফল পেড়ে নিয়ে আসি, ভূতেরা ভাববে পুজোর জন্য নিয়ে যাচ্ছি। স্নিগ্ধা ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করলো। তারপর মন্দির থেকে বেরোলো। স্নিগ্ধা মন্দিরের বাইরে এসে পেয়ারা গাছ থেকে কয়েকটা পেয়ারা, পাকা পেঁপে আর পাকা কলা পেড়ে মন্দিরের কালী মূর্তি থাকা ঘরটিতে রাখল। সে ঘরের এক কোণে একটা প্লাস্টিকের জলের বোতল দেখতে পেয়ে তাড়াতাড়ি মন্দিরের বাইরে গেল। সে টিউবওয়েল চেপে এক বোতল জল এনে খাবার ঘরটিতে ঢুকল। সে ভেতর থেকে দরজায় ছিটকিনি টেনে দিল। এবার সে ফলগুলো আর জলের বোতল নিয়ে সিঁড়ি বেয়ে পাতাল ঘরে নামল। সে তার শ্বশুরমশাই আর কাকা শ্বশুরের মুখে বাঁধা কাপড় আর হাত পায়ের বাঁধন খুলে দিল। সে দেখল তাদের হাতে পায়ে কপালে গালে কালশিটে পড়ে গেছে। স্নিগ্ধা তাদের দেখে কষ্ট হচ্ছে। সে মনে মনে বলল, অনির্বাণদা, আমি তোমাদের ছাড়ব না। সম্পত্তির লোভে নিরীহ মানুষগুলোকে আটকে রেখে এই যে অমানসিক কষ্ট দিচ্ছ, এর জন্য তোমাদের সাজা পেতেই হবে। স্নিগ্ধা তাদের ফলগুলো খেতে দিল। তারা ফলগুলো গোগ্রাসে খাচ্ছে। স্নিগ্ধার ফোনটা বেজে উঠল। সে দেখল কিঙ্করের ফোন। সে ফোনটা ধরে বলল, বলো ভাই। বড় বৌদি, তান্ত্রিক এসেছেন। সাধারণ পোশাকে এসেছেন তো? হ্যাঁ। কোথায় তোমরা? তোমাদের বাড়ির সামনের গেটের কাছে এসে গেছি। ও, আমি আসছি। কেউ যদি জিজ্ঞাসা করে উনি কে, তুমি বলবে উনি বড় বৌদির মামা। ঠিক আছে, রাখছি। এই বলে স্নিগ্ধা ফোনটা কেটে দিল। স্নিগ্ধা তার শ্বশুরমশাই সুরেনবাবু ও কাকা শ্বশুর ভুবনবাবুর দিকে হাত জোর করে বলল, আমি এখানে এসেছি সে কথা অনির্বাণদা ও তার সঙ্গীদের বলবেন না। আপনারা মনে সাহস রাখুন, আমি আপনাদের বাঁচাবো। সুরেনবাবু আর ভুবনবাবু তার দিকে অসহায়ের মতো তাকিয়ে রইল। স্নিগ্ধা এবার দড়ি হাতে নিল। আপনাদের আবার বাঁধব, সেজন্য দুঃখিত। এই বলে স্নিগ্ধা তাদের মুখে কাপড় বেঁধে হাত পা বাঁধছে। সুরেনবাবু আর ভুবনবাবু বাধা দিচ্ছেন না, কিছু বলছেনও না। তারা করুণ দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে। এই ব্যাপারটা স্নিগ্ধাকে অবাক করল। তাদের বাধা হয়ে গেলে স্নিগ্ধা বলল, শীতে আপনাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আর কয়েক ঘন্টা কষ্ট করুন, আমার একটু কাজ আছে, আমি এখন চলে যাচ্ছি।
স্নিগ্ধা তারা যেমন ছিল তেমন তাদের রেখে কলা, পেঁপের খোসা, জলের বোতল নিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠল। কাঠের পাটাতন ফেলে বাক্সটা সরিয়ে যেমন ছিল তেমন সব কিছু রেখে ঘর থেকে বেরোলো। সন্ধ্যা হয়ে আসছে। স্নিগ্ধা ঝোপের ভেতরে পেঁপে আর কলার খোসা ফেলে দিয়ে দৌড়ে বাড়ির সামনে এলো। তান্ত্রিককে নিয়ে কিঙ্কর বাড়ির সামনের গেটের কাছে দাঁড়িয়ে আছে। তান্ত্রিকের বয়স 60-এর ওপর। তিনি ধুতি আর পাঞ্জাবি পরে আছেন, গায়ে চাদর জড়ানো আছে, তার কাঁধে একটা কাপড়ের ব্যাগ ঝোলানো রয়েছে। স্নিগ্ধা তার কাছে এগিয়ে গিয়ে তাকে প্রণাম করল। তান্ত্রিক বললেন, বেঁচে থাক মা, আমি কিঙ্করের মুখে তোর সমস্যার কথা শুনেছি, ভেতরে আসুন, চল। তারা বাড়ির সামনে এলো। তান্ত্রিকের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। কিঙ্কর বলল, কি হয়েছে তান্ত্রিক বাবা? এ বাড়িতে ভূত পেদনিতে ভরা, পুজো করতে হবে। আমি পুজোর সামগ্রী সাথে নিয়েই এসেছি, কোথায় পুজোটা করব? স্নিগ্ধা তাকে হল ঘরে নিয়ে গেল। হরিপদ মন্দিরে সন্ধে দেওয়ার জন্য বেরোচ্ছে। সে স্নিগ্ধাকে বলল, ইনি কে মা? আমার মামা। হরিপদ হাত জোর করে প্রণাম জানিয়ে মন্দিরে চলে গেল। স্নিগ্ধা বলল, এখানে করুন। তান্ত্রিক হল ঘরে পুজোয় বসেছেন। তিনি মন্ত্র পড়ছেন। প্রচণ্ড চিৎকার, চেঁচামেচি, কান্নার আওয়াজ শুরু হলো। কিঙ্কর দুই কানে দুহাত চাপা দিয়ে রইল। তান্ত্রিকের মন্ত্র পড়া শেষ হলো। তিনি বাড়ির বাইরে এলেন। এবার তিনি বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন আর গঙ্গা জল ছেটাতে ছেটাতে মন্ত্র জপ করতে লাগলেন। বাড়ির ভেতরে প্রচণ্ড জোরে করুণ সুরে কান্নার শব্দ শোনা যাচ্ছে। আকাশ বাতাস যেন বেদনায় ধ্বনিতে কম্পিত হচ্ছে। স্নিগ্ধা সহ্য করতে পারছে না। তার দু চোখ বেয়ে অনর্গল জলের ধারা নেমে আসছে। বন্দি আত্মারা আজ মুক্তি পাচ্ছে। তাদের যন্ত্রণা, কষ্ট সব কান্নার মাধ্যমে ঝরে পড়ছে। তান্ত্রিকের পুরো বাড়িটার চারপাশ ঘোরা হয়ে গেলে তিনি বললেন, যা, এবার তোরা মুক্ত। নিমেষেই কান্নার আওয়াজ থেমে গেল। পুরো বাড়িটা নিস্তব্ধ, শান্ত হয়ে গেল। তান্ত্রিক বললেন, ভূত পেদ্রীরা সব চলে গেছে মা, ওরা আর এই বাড়িতে ঢুকতে পারবে না। কিঙ্কর বারবার উৎসুক দৃষ্টিতে ভেতর দিকে তাকাচ্ছে। স্নিগ্ধা বুঝতে পারছে সে কণিকাকে খুঁজছে। স্নিগ্ধা দু চোখের জল থামাতে পারছে না। সত্যিটা জানলে কিঙ্করের মনের অবস্থা যে কি হবে সেটা ভেবেই তার কষ্ট হচ্ছে। স্নিগ্ধা তান্ত্রিককে নিয়ে মন্দিরের দিকে যাচ্ছে। হরিপদ মন্দির থেকে ফিরছে। হরিপদর চোখ মুখ দেখে মনে হচ্ছে সে অসুস্থ, কাহিল হয়ে পড়েছে। সে স্নিগ্ধাকে বলল, কোথায় যাচ্ছ মা? স্নিগ্ধা বলল, মামাকে আমাদের মন্দির দেখাতে নিয়ে যাচ্ছি। হরিপদ কিছু না বলে কিঙ্করের দিকে একবার তাকিয়ে বাড়ির দিকে চলে এলো। তান্ত্রিক মন্দিরের সামনে দাঁড়ালেন। তিনি নারী মূর্তি দুটোর দিকে গম্ভীরভাবে তাকালেন। তারপর তার কাঁধের ব্যাগ থেকে গঙ্গা জলের বোতল বের করে মন্ত্র পড়তে লাগলেন। নারী মূর্তি দুটি বিস্ফারিত চোখে তান্ত্রিকের দিকে তাকালো। চোখ দিয়ে তাদের আগুন বেরোচ্ছে। তান্ত্রিকের মন্ত্র পড়া শেষ হলে তিনি গঙ্গা জল নারী মূর্তি দুটির দিকে ছিটিয়ে দিলেন। প্রচণ্ড শব্দে আকাশ বাতাস কম্পিত হলো। স্নিগ্ধা আর কিঙ্কর কানে হাত চাপা দিল। নারী মূর্তি দুটির ভেতরে দুটো পেতনি ছিল, তারা বেরিয়ে গেল। নারী মূর্তি দুটিকে এবার অপূর্ব লাগছে। তান্ত্রিক বললেন, তন্ময়ের পূর্বপুরুষেরা এই মন্দিরটিকে মন্ত্রপুত করে গেছেন। কোনো অশরীরী আত্মা এই মন্দিরে প্রবেশ করতে পারে না, বা তারা এই মন্দিরের ভেতরে কি হচ্ছে সেটা দেখতে বা বুঝতে পারে না। অশরীরী আত্মারা শুধু মন্দিরে ওঠার সিঁড়ির নিচ অবধি আসতে পারে। স্নিগ্ধা বুঝতে পারল মন্দিরে ওঠার সিঁড়ির কাছে এসে কেন লালবল থেমে গিয়েছিল।
সে ভাবল এই মন্দিরের ভেতরে বাবা কাকু আটকে আছে সে কথা পল্লবী জানত, কিন্তু সে তাদের বাঁচাতে মন্দিরে ঢুকতে পারেনি। সেজন্যই পল্লবী লাল বলটা গড়িয়ে মন্দিরের সিঁড়ির নিচেই এনে থেমেছিল। আমায় সে বোঝাতে চেয়েছিল এই মন্দিরেই বাবা কাকু আছে। তাছাড়া আমি এই মন্দিরে ঢুকলে কোনো অশরীরী আত্মা আমাকে কখনো ভয় দেখায়নি বা ছোঁয়ওনি। স্নিগ্ধার বুকের ভেতরে কেমন একটা যন্ত্রণা হচ্ছে। পল্লবী তাকে নানাভাবে বাঁচাচ্ছে, সে তো তার কোনো উপকারেই লাগবে না। পল্লবীর ভালোবাসার মানুষটাকে নিয়ে সে ঘর করছে, এতে পল্লবীর তাকে মেরে ফেলা উচিত। অথচ স্নিগ্ধার দু চোখ জলে ভরে গেল। স্নিগ্ধা নিজেকে সামলে নিয়ে তান্ত্রিককে বলল, আপনি আমার অনেক উপকার করলেন, আপনার ফিসটা কত? আমি তো ফিস নিই না মা, তীর্থে পথে ঘাটে জঙ্গলে ঘুরে বেড়াই, যা জোটে তাই মায়ের প্রসাদ হিসেবে খেয়ে নিই, আমি টাকা দিয়ে কি করব? আমি তোর কথা কিঙ্করের মুখে শুনেছি, আর তখনই বুঝেছি তোর খুব বিপদ, তাই দূর থেকে ছুটে এসেছি। আর ভয় নেই, তোর কাছে যে মাদুলি আছে তা আমারই দেওয়া। আমার দেওয়া মাদুলি কারোর কাছে থাকলে আমি তার কাছে গেলেই টের পাই। স্নিগ্ধা অবাক হয়ে বলল, আমি তো আপনার কাছ থেকে মাদুলি আনিনি। তোর কাছে থাকা মাদুলি একজন পেতনি আমার কাছ থেকে এনেছিল, সেই হয়তো তোকে দিয়েছে। পেতনি? হ্যাঁ রে মা, পেতনিটা বলেছিল ওর নাম পল্লবী। স্নিগ্ধা আকাশ থেকে পড়ল। সে বলল, পল্লবী? হ্যাঁ, ও মাদুলি ছুঁতে পারবে না জেনে একজন মহিলাকে সাথে করে নিয়ে আমার কাছে গিয়েছিল। পল্লবীর অনেক কাকুতি মিনতিতে ওই মহিলার হাতে আমি দুটো মাদুলি দিয়েছিলাম। স্নিগ্ধা ভাবতে লাগলো, আমি যখন এখানকার তান্ত্রিকের কাছ থেকে দুটো মাদুলি নিয়ে ফিরছিলাম তখন আমি ঘাসের ওপর পড়ে গিয়েছিলাম। আমার মনেই হয়েছিল কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমার ভ্যানিটি ব্যাগটা উপুড় হয়ে পড়েছিল, ব্যাগটার চেন খুলে গিয়েছিল। আমি ব্যাগটা তুলে দেখেছিলাম তার ভেতরে সব ঠিক আছে, শুধু মাদুলি দুটো ছিল না। আশেপাশে খোঁজার পরে আমি একটু দূরে দুটো মাদুলি পেয়েছিলাম। এখানকার তান্ত্রিক আমাকে ভুয়ো মাদুলি দিয়েছিল, সেটা নিয়ে আমি ওই পথেই ফিরবো সেটা বুঝতে পেরে সেদিন নিশ্চয়ই আমার আর তন্ময়ের কাছে থাকা মাদুলি দুটো পল্লবী ওই মহিলাকে দিয়ে আগে থাকতে ওখানে ফেলে রেখেছিল, আর আমি ওখানে আসতেই পল্লবী আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তারপর আমার ভ্যানিটি ব্যাগের চেন খুলে মাদুলি দুটো বের করে নিয়েছিল, যাতে আমি আর তন্ময় তার আনা মাদুলি দুটো নিয়ে কোমরে বাঁধি আর ভূত পেতনিদের আক্রমণ থেকে বাঁচি। স্নিগ্ধার দু চোখ বেশ সমানে জল গড়িয়ে পড়ছে। পল্লবী এত মহৎ! কিঙ্কর বলল, কেঁদো না বড় বৌদি, এবার সব ঠিক হয়ে যাবে। স্নিগ্ধা জানে কিছুই ঠিক হবে না। সত্যিটা কিঙ্কর জানলেও ভীষণ কষ্ট পাবে। তান্ত্রিক বললেন, আমি আসি মা, যখন দরকার হবে কিঙ্করকে দিয়ে খবর দিস। স্নিগ্ধা মাথা নেড়ে আর একবার তাকে প্রণাম করল। ভালো থাকিস, চলি। এই বলে তান্ত্রিক চলে গেলেন। স্নিগ্ধার কিঙ্কর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা বারবার সামনের গেটের দিকে তাকাচ্ছে। রতনকে আজ সে দেখতে পাচ্ছে না। কিঙ্কর বলল, বারবার গেটের দিকে তাকিয়ে কি দেখছো বড় বৌদি? রতন এখনো এলো না, ও তো সময় মতোই এসে যায়। শরীর খারাপ হলো কিনা কে জানে। কোন রতন? আরে আমাদের দারোয়ান। কিঙ্কর অবাক হয়ে বলল, ও আসে মানে? হ্যাঁ, রোজ রাতে রতনদা গেটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দেয় তো। হে কি বলছো বড় বৌদি, রতনদা তো মারা গেছে। স্নিগ্ধা আশ্চর্য হয়ে বলল, এ কি বলছো? হ্যাঁ, মাসখানেকের মতো হবে,
একদিন রোজকার মতন রতনদা তোমাদের গেটে রাতে পাহারা দিচ্ছিল। ভোরে কাঠকুড়ানিরা ওকে জঙ্গলের ভেতরে একটা গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিল। রতনদার দেহে তখন প্রাণ ছিল না। স্নিগ্ধার মাথাটা ঘুরে উঠল। সে কিঙ্করের কথা বিশ্বাস করতে পারছে না। সে ভাবল, এতদিন যে রতনদাকে দেখেছি, যার সাথে কথা বলেছি, সে অশরীরী আত্মা। স্নিগ্ধার মনে পড়ল, এই বাড়িতে প্রথম দিন ঢোকার সময় সে রতনদার চোখ দুটো জ্বলতে দেখেছিল। স্নিগ্ধা ভাবল, গেটের কাছে যে ছায়ামূর্তিকে দেখতাম সে কি তবে রতনদা ছিল? যে ছায়ামূর্তি কণিকার রকিকে কুকুর, বিড়াল, শেয়াল, পায়রা এসব এনে দিত রক্ত খাওয়ার জন্য, সে তাহলে রতনদা? রতনদাকে একদিন আমি বলেছিলাম, তুমি কি গেটের কাছে ছায়ামূর্তি দেখেছ? এই বাড়িতে ভূত পেতনি দেখেছ? কোনো ভয়ঙ্কর চেহারার কেউ রক্ত চুষে খাচ্ছে এমন ঘটনা দেখেছ? রতনদা বলেছিল না। রতনদা এতদিন মৃত থেকেও ডিউটি করে গেছে। স্নিগ্ধাকে ভীষণ বিমর্ষ দেখাচ্ছে। তার চোখে মুখে গভীর চিন্তার ছাপ ফুটে উঠেছে। কিঙ্কর বলল, বড় বৌদি, এখনও কি চিন্তা করছো? এবার ঘরে যাও, আশা করি সবাই ঠিক হয়ে গেছে। স্নিগ্ধা এবার আর নিজেকে সামলাতে পারল না। সে জোরে কেঁদে উঠে বলল, কিচ্ছু ঠিক নেই, ঠিক হবেও না। সে গেটের পাশে নিচে বসে পড়ল। বৌদি, শান্ত হও, সব ভূতপেত্রীরা তো চলে গেছে। হ্যাঁ, সবাই চলে গেছে, আমি এবার একলা বাড়ি আগলে থাকবো। এ কথা বলো না বড় বৌদি, কণিকা, বাড়ির অন্যদের তোমাকে প্রয়োজন। যাও, তাদের সাথে কথা বলো। স্নিগ্ধা বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কথা বলা? হঠাৎ স্নিগ্ধার মনে হলো, এ কী করছি আমি? আমাকে তো ভেঙে পড়লে চলবে না। সমস্ত কালপ্রিটগুলোকে জেলের ভাত খাওয়াতে হবে। এমন নৃশংস হত্যাকাণ্ডের চরম শাস্তি দিতে হবে। সে চোখ মুখ মুছে উঠে দাঁড়িয়ে কিঙ্করকে বলল, অনেক উপকার করেছো ভাই, এবার বাড়ি যাও। আজ রাতে কি? না, কিছু না বলে স্নিগ্ধা জোর পায়ে হেঁটে বারান্দায় উঠল। কিঙ্কর তার বাড়ির দিকে চলে গেল। স্নিগ্ধা কণিকার ঘরের দিকে যাচ্ছে। তার সারা শরীর উত্তেজনায় কাঁপছে। কণিকার ঘরের দরজা বন্ধ। সে দরজাটা আস্তে আস্তে ঠেলা দিল। দরজা খুলে গেল। সে ঘরে সুইচ টিপল। আলো জ্বলে উঠল। ফুল ভোল্টেজ আছে। ঘর আলোয় ভরে গেছে। এতদিন আলো জ্বাললে ঘরে সামান্য আলো হতো। ঘরের ভেতরে কেউ নেই, রকিও নেই। আলমারির ওপর বিভৎস ভয়ঙ্কর পুতুলটাও নেই। স্নিগ্ধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আগে একদিন কণিকার ঘরের যে দেওয়ালটিতে হাত রাখলে তার হাত ঝিনঝিন করছিল, কান পাতলে আর্তনাদের সুর শুনতে পেয়েছিল, সেই দেওয়ালটিতে হাত রাখল, কান পাতল। আজ তার হাতও ঝিনঝিন করছে না, কোনো আওয়াজও সে শুনতে পাচ্ছে না। সে কণিকার ঘর থেকে বেরিয়ে মা কাকিমার ঘরের সামনে দিয়ে আস্তে আস্তে তাদের ঘরের দিকে একবার তাকিয়ে চলে এলো। সে এবার দোতলায় ওঠার সিঁড়ির ওপরের আলোর সুইচ টিপল। আলো জ্বলল। স্নিগ্ধা মনে মনে বলল, ভূতপেত্রীরা সব চলে গেছে, এখন সব আলো জ্বলবে। কিন্তু এখন আলো জ্বালালে তো চলবে না। সে আলো নিভিয়ে দোতলায় উঠে নিজেদের ঘরে ঢুকল। তার মনটা ছটফট করছে। সে বারান্দায় গিয়ে গ্রিল ধরে দাঁড়ালো। সে ভাবতে লাগলো, যে করেই হোক বাবা কাকুকে বাঁচাতেই হবে, আর শয়তানগুলোকে ধরে শাস্তি দিতে হবে। আমার হাতে সময় খুব কম। স্নিগ্ধা থানায় ফোন করে পুলিশকে তাদের মন্দিরে আসার কথা জানালো, আর বলল সে ফোন করলেই যেন তারা আসেন। তন্ময় জোর পায়ে হেঁটে আসছে। স্নিগ্ধা গ্রিলের ফাঁক দিয়ে তাকে দেখছে। তন্ময় দোতলায় উঠে নিজেদের ঘরে এলো।
স্নিগ্ধাও বারান্দা থেকে ঘরে ঢুকল। তন্ময়কে বিধ্বস্ত দেখাচ্ছে। জানো স্নিগ্ধা, আমাদের নিজেদের লোক আমাদের সাথে এমন শয়তানি করবে সেটা আমি বুঝতেও পারিনি। আজ বাবার এক বিশ্বস্ত বন্ধুর কাছে গিয়েছিলাম। তিনি যে কথা বললেন সে কথা শুনে আমি তাজ্জব হয়ে গেছি। এবার বুঝতে পারছি অনির্বাণদা এত টাকা কোথায় পাচ্ছে। বাবা কাকু তীর্থে যাওয়ার পর থেকে আমাদের ব্যবসাপাতি সব অনির্বাণদাই দেখছে। সবাইকে অনির্বাণদা ভয় দেখিয়েছে, সে কথা যেন তারা আমাকে না বলে। লুকিয়ে লুকিয়ে সব টাকা পয়সা অনির্বাণদা সরিয়ে নিয়েছে। আমাদের ব্যবসার কাগজপত্র সব ওই সরিয়েছে। হরি কাকাও ওর সাথে আছে। আমি বিশ্বাস করতে পারছি না। তন্ময় এক নাগাড়ে কথাগুলো বলে ভেঙে পড়ল। স্নিগ্ধা তাকে খাটের ওপর বসালো। কি বলে যে তাকে সান্ত্বনা দেবে সে ভাষা খুঁজে পাচ্ছে না। অনির্বাণদা কত বড় চালাক শয়তান সেটা সে জানে। তাদের পরিবারের সাথে যে কি হয়েছে সেটা জানলে তন্ময় যে সইতে পারবে না সেটাও স্নিগ্ধা জানে, ভালোভাবেই জানে। তাই সে চুপ করে রয়েছে। তন্ময় নিজেকে একটু সামলে নিয়ে বলল, বাবা কাকু জানি না কোথায় আছে। স্নিগ্ধা এতক্ষণ চুপ করে তন্ময়ের কথা শুনছিল। এবার বলল, আমি জানি তারা কোথায় আছে। তন্ময় অবাক হয়ে বলল, তুমি জানো? হ্যাঁ। কোথায়? মন্দিরে। মানে? ইয়ার্কি করছো আমার সাথে? সত্যি বলছি, মন্দিরের নিচে একটা পাতাল ঘর আছে। সে কথা তুমি আমাকে কখনো বলনি তো। হ্যাঁ, মন্দিরে প্রথম যেদিন তুমি আর আমি গিয়েছিলাম সেদিন তোমাকে কথাটা বলার জন্য সবে আমি মুখ খুলেছি অমনি একটা হাওয়া এসে আমার গায়ে লেগেছিল, মুখে ধুলো গিয়েছিল। আমি কাশতে শুরু করেছিলাম। নিশ্চয়ই তোমার সে কথা মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়েছে। তোমার অমন হয়েছিল কারণ... কথাটা স্নিগ্ধা শেষ না করেই থেমে গেল। সে ভাবল এখন ওকে ভূতের ব্যাপারটা বলা যাবে না, জানলেও ভয় পাবে, আমার সব প্ল্যান নষ্ট হতে পারে। তুমি কি করে জানলে বাবা কাকু ওখানে আছে? ওরা ওখানে কি করছে? আমি মন্দিরে যাচ্ছি। এই বলে তন্ময় ব্যাকুল হয়ে খাট থেকে উঠে ঘর থেকে বেরোতে গেল। স্নিগ্ধা তাড়াতাড়ি তার হাতটা ধরে বলল, এখন ওনাদের আনা যাবে না। তন্ময় রেগে বলল, কেন? সে অনেক কথা, পরে বলবো। তন্ময় কেঁদে উঠে বলল, বাড়িতে কি যে সব হচ্ছে। শান্ত হয়ে বসো, আজ রাতে বাবা কাকুকে নিয়ে আসবো। তন্ময় উত্তেজিত হয়ে বলল, এখন নয় কেন? উত্তেজিত হও না, এখন যেটুকু বলছি সেটুকু শোনো। বাবা কাকুকে মন্দিরের নিচের ঘরটিতে অনির্বাণদা আর একজন আটকে রেখেছে, সেই আসল কালপিট। তন্ময় বিস্ময়ের সাথে বলল, কে সে? সময় হলে বলবো, এখন হাতে সময় নেই। তুমি এসব জানলে কি করে? বললাম তো পরে বলবো। শয়তানগুলোকে আজকে হাতে নাতে ধরতে হবে। তন্ময়ের দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। সে বলল, বলো না তুমি কি করে জানলে? বললাম তো পরে বলবো, সে অনেক কথা। তন্ময় ঘর থেকে বেরোতে গেল। স্নিগ্ধা তার হাত ধরে বলল, এখন তুমি কোথাও যাবে না, চুপচাপ বসো, আমি চা আনছি। না, চা খাবো না। সকালে খেয়ে গেছো, আর নিশ্চয়ই কিছু তোমার পেটে পড়েনি। আমি খাবো না, চলো পুলিশের কাছে যাই। যা করার আমি সব করেছি। আমার ওপর তোমার বিশ্বাস আছে তো? আছে। তাহলে ধৈর্য ধরে আজ রাতটা চুপ করে থাকো, নইলে তীরে এসে তরি ডুববে। তন্ময় রেগে বলল, তোমার কথার মাথামুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। স্নিগ্ধা মোবাইলের দিকে তাকিয়ে দেখল রাত 9টা বাজে, আর থাকা যাবে না। সে তন্ময়কে বলল, পরে বোঝাবো, তুমি ঘরে দরজা জানলা বন্ধ করে চুপচাপ বসে থাকো। একমাত্র আমি ছাড়া কেউ ডাকলে দরজা খুলবে না। তন্ময় ভীষণ চিন্তিত হয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? মন্দিরে।
আমিও যাব তোমার সাথে। স্নিগ্ধা কড়া গলায় বলল, না, তুমি এখানেই থাকবে, তোমায় আমি একলা ছাড়তে পারবো না। স্নিগ্ধা ছোট ব্যাগে মোবাইল ঢুকিয়ে গলায় ঝোলালো, তারপর চাদর গায়ে দিতে দিতে বলল, এতদিন একলাই সব কিছু করেছি। একলা করেছো মানে? বললাম তো পরে বলবো, কাউকে ফোন করে কিছু বলো না, লাইট নিভিয়ে চুপচাপ শুয়ে থাকো, দরকার হলেই তোমাকে ডেকে নেব। এই বলে স্নিগ্ধা নিচু হয়ে খাটের তলা থেকে ছুরিটা হাতে নিল। তন্ময় যাতে ছুরিটা দেখতে না পায় সেজন্য লুকিয়ে ছুরিটা সে কোমরে গুঁজল, কারণ সে ছুরি নিচ্ছে এটা দেখলে তন্ময় বেশ চিন্তিত হতে পারে। তোমার বিপদ হতে পারে, আমিও সাথে যাব। না, স্নিগ্ধা কড়া গলায় বলল, আমি বেরোচ্ছি। দরজা ভেতর থেকে ছিটকিনি দিয়ে লাইট অফ করো। স্নিগ্ধার চোখের দিকে তাকিয়ে তন্ময় আর কিছু বলল না। স্নিগ্ধা টর্চ নিয়ে ঘর থেকে বেরোলো। তন্ময় অনিচ্ছা সত্ত্বেও দরজা বন্ধ করে লাইট নেভালো। স্নিগ্ধা নিচের তলায় নামলো। হরিকাকাকে সে দেখতে পেল না। সে টর্চের আলো জ্বেলে সিঁড়ির তলা থেকে হেঁসোটা নিয়ে চাদরের তলায় ঢুকিয়ে বারান্দা থেকে নামলো। বিক্রম ভিলার ভেতরটা বাইরেটা আজ অন্ধকারে ঢাকা, চারিদিক নিস্তব্ধ শান্ত, প্রচণ্ড শীত। স্নিগ্ধা সামনের গেটের দিকে তাকালো। কেউ একজন অন্ধকারে সামনের গেটের দিক থেকে এগিয়ে আসছে। স্নিগ্ধা একটা ফুল গাছের আড়ালে বসে পড়ল। মানুষটা ফুল গাছের কাছে এগিয়ে এসে বলল, বড় বৌদি, আমি কিঙ্কর। স্নিগ্ধা আড়াল থেকে উঠে দাঁড়ালো। তারপর সে সামনে এসে বলল, তুমি এখন এখানে? তুমি তখন আজ রাতে বলে থেমে গিয়েছিলে না, বাকিটুকু বলনি। আমি শান্তি পাচ্ছি না, ভাবলাম আজ রাতে কি কোনো বিপদ হবে, তাই চলে এলাম। লাইট জ্বালোনি কেন বড় বৌদি? এমনি, তুমি যাও। বলো না বড় বৌদি, কি ব্যাপার? স্নিগ্ধা এবার বিরক্তির সুরে বলল, কিছু না ভাই, তুমি বাড়ি যাও। কোথায় যাচ্ছ? বুট জুতো পরা লোকটাকে জানতে পেরেছো? বললাম তো বাড়ি যাও। কিঙ্কর ধরা গলায় বলল, বলবে না আমায়? বেশ বলো না, আমি এখান থেকে যাব না। স্নিগ্ধা এবার করুণ সুরে বলল, লক্ষ্মী ভাই আমার, এখান থেকে যাও। তোমার নিশ্চয় বিপদ, তোমাকে বিপদের মধ্যে ফেলে আমি যাব না। বরদা কোথায়? ঘরে আছে, আমার হাতে সময় কম, তুমি তাড়াতাড়ি যাও, আমি চাই না তোমার আর কোনো ক্ষতি হোক। হাতে সময় কম, আর কোনো ক্ষতি হোক মানে? কি ক্ষতি হয়েছে আমার? স্নিগ্ধা মনে মনে বলল, ব্যস্তর সময় এত ভারী বিপদ হলো, ও এখান থেকে যাবে না, তার চেয়ে ওকে ঘটনাটা বলি। স্নিগ্ধা কিঙ্করকে বলল, চলো যেতে যেতে বলছি। বুট জুতো পরা লোকটা যে অনির্বাণ আর সে মন্দিরের নিচে পাতাল ঘরটিতে বাবা কাকুকে আটকে রেখেছে সে কথা স্নিগ্ধা ক্ষীণ কণ্ঠে সংক্ষেপে কিঙ্করকে বলল। কিঙ্কর আশ্চর্য হয়ে বলল, এত বড় শয়তান অনির্বাণদা? আর তুমি একা ঝুঁকি নিয়ে সুরেনবাবু আর ভুবনবাবুকে বাঁচাতে যাচ্ছিলে? আমার মরণের ভয় নেই ভাই, তুমি বাড়ি ফিরে যাও, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। তোমাকে বিপদের মধ্যে ফেলে চলে যাব এমন অমানুষ আমি নই। পুলিশকে জানালে হতো না? দুপুরে গিয়ে জানিয়ে এসেছি, কিছুক্ষণ আগে ফোনও করেছি, সময় মতো এসে যাবে। কথা বলো না, চুপচাপ চলো। স্নিগ্ধা আর কিঙ্কর মোবাইল মিউট করে মন্দিরের সামনে এলো। তারা কারোর কোনো সাড়া শব্দ পাচ্ছে না। স্নিগ্ধা মন্দিরের পিছনের গেটের দিকে তাকিয়ে দেখল কেউ আসছে কিনা। হঠাৎ তার মনে হলো মন্দিরের পাতাল ঘরের ভেতরে একটা বড় ড্রাম দেখেছিলাম, তার আড়ালে আমি জড়সড় হয়ে বসে থাকতে পারবো, সেটাই ভালো হবে। সব কিছু আমি দেখতেও পারবো আর সুযোগ বুঝে ব্যবস্থাও নিতে পারবো। স্নিগ্ধা কিঙ্করকে নিয়ে কালী মূর্তি থাকা ঘরটিতে ঢুকলো। সে ঘরের দরজা বন্ধ করলো। তারপর আলো জ্বালিয়ে কিঙ্করকে বলল,
ভালো করে দেখো ভাই, বড় বাক্সটা ঠিক কোন জায়গায় কিভাবে আছে। এভাবেই তোমাকে রাখতে হবে। কিঙ্কর দেখে নিলে সে চাকাওয়ালা বড় কাঠের বাক্সটা টেনে সরিয়ে কাঠের পাটাতনটা উঠিয়ে সিঁড়িতে নামল। কিঙ্কর মন্দিরের ভেতরে পাতাল ঘর দেখে অবাক হলো। স্নিগ্ধা এবার টর্চ জ্বালিয়ে বলল, উপরের কাঠের পাটাতনটা যেমন ছিল তেমন রেখে বড় কাঠের বাক্সটা জায়গা মতো রেখে দিও। ঘরের লাইট নিভিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে দরজার বাইরে দিয়ে ছিটকিনি আটকে দিও। তারপর বাইরে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে থেকো। অনির্বাণদাদের আসতে দেখলেই আমাকে মেসেজ বা ফোন করে জানিয়ে ফোনটা অফ করে দিও। ঠিক আছে বড় বৌদি, কিন্তু ভেতরে লুকোনোর জায়গা আছে তো? একটা বড় ড্রাম আছে, তার আড়ালে লুকাতে পারবো। যদি ধরা পড়ো? সে পরে দেখা যাবে, তাড়াতাড়ি করো। কিঙ্কর স্নিগ্ধার নির্দেশ ঠিকমতো পালন করে মন্দিরের বাইরে এলো। সে এমন একটা গাছের আড়ালে দাঁড়ালো যেখান থেকে মন্দিরের পিছনের গেট দিয়ে কেউ এলে বোঝা যাবে। এদিকে স্নিগ্ধাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সুরেনবাবু আর ভুবনবাবু না সূচক মাথা নাড়াচ্ছে। স্নিগ্ধা বুঝতে পারছে তারা তাকে চলে যেতে বলছে। তাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। প্লিজ আপনারা ভয় পাবেন না, আমি কোণের ওই বড় ড্রামটার আড়ালে লুকিয়ে থাকছি। আপনারা আমার কথা অনির্বাণদাদের বলবেন না প্লিজ। এই বলে স্নিগ্ধা ড্রামের কাছে গেল। সে ড্রামের আড়ালে দেখল বাম পায়ের একটা কালো জুতো, পুরুষদের জুতো, হুবহু সেই জুতো একদিন মন্দির থেকে সে বাড়ি যাওয়ার পথে তার সামনে কেউ একজন ডান পায়ের কালো জুতো ফেলেছিল। স্নিগ্ধা বুঝতে পারল এই জুতোটা তার শ্বশুর মশাইয়ের, কারণ হল ঘরে থাকা জুতো কাঠের বাক্সের যে রকম সাইজের জুতো দেখেছিল এই জুতোটা সেম। পরে তন্ময়কে জিজ্ঞাসা করলে সে বলেছিল ওটা বাবার জুতো। বাবাকে মন্দিরে ধরে আনার সময় টানা হ্যাচড়ায় হয়তো তার এক পায়ের জুতো খুলে গিয়েছিল। সেই জুতোটাই হয়তো পল্লবী আমার সামনে ফেলে বোঝাতে চেয়েছিল তন্ময়ের বাবা কাকু মন্দিরে আছে। আমি জুতোটা এনে বাথরুমে রাখলে সেখান থেকে জুতোটা গায়েব হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম হরিকাকা জুতোটা সরিয়েছে, আসলে তা না, জুতোটা শয়তান তান্ত্রিকের বশীভূত ভূতে সরিয়েছিল, যাতে আমি জুতোর সূত্র ধরে মন্দিরে বাবা কাকুর খোঁজ না পেয়ে যাই। রাত 12টা বেজে গেছে, এখনও কারোর দেখা নেই। কিঙ্করের কোমর হাত পা লেগে যাচ্ছে। সে সাপের ভয়ে জঙ্গলের ভেতরে বসতেও ভয় পাচ্ছে। কিঙ্কর ফোন করে বলল, বড় বৌদি ওরা তো এখনো এলো না। আসবে ভাই, সতর্ক থেকো। রাত 1টার দিকে মন্দিরের পিছনের গেটে টর্চের আলো দেখা গেল। কিঙ্কর স্নিগ্ধাকে ফোন করে বলল, বড় বৌদি গেটের কাছে আলো দেখছি, মনে হয় ওরা আসছে, তুমি সাবধানে থেকো। ঠিক আছে, রাখছি। এই বলে স্নিগ্ধা ফোনটা কেটে দিল। তারপর পুলিশকে ফোন করে জানালো সে মন্দিরের নিচের ঘরটিতে আছে আর শয়তান লোকগুলো এসে গেছে। এবার সে ফোনটা অফ করে গলায় ঝোলানো ছোট ব্যাগে রেখে দিল। মন্দিরের পিছনের গেটের তালা খুলে অনির্বাণরা সবাই গেটের ভেতরে ঢুকলো। অনির্বাণ নেপালকে বলল, গেটে তালা দেওয়ার দরকার নেই, তুই এখানে দাঁড়িয়ে পাহারা দে, কাউকে আসতে দেখলে আমাকে জানাস। ঠিক আছে সাহেব। খুঁড়িয়ে চলা মোটা লোকটা বললেন, এই ঠান্ডায় এত রাতে কে আসবে মরতে? অনির্বাণ বলল, সাবধানের মার নেই। অনির্বাণ খুঁড়িয়ে চলা মোটা লোকটা অমিত, হারু ডাকাত, বাবলু মন্দিরের সামনে এলো। অমিতের হাতে একটা চার্জার লাইট রয়েছে, লাইট জ্বালানো নেই, অন্যদের সবার হাতে টর্চ আছে। হরিপদ হন্তদন্ত হয়ে মন্দিরের সামনে এলো। তারা নিজেদের মধ্যে খুব আস্তে কিছু কথাবার্তা বলছে। কিঙ্কর কান খাড়া করল, সে কিছুই শুনতে পাচ্ছে না। এবার বাবলু মন্দিরের সামনে দাঁড়িয়ে রইল। বাকিরা সব মন্দিরের কালীমূর্তি থাকা ঘরটিতে ঢুকে দরজা আবজে দিল।
অমিত কাঠের বাক্স সরাচ্ছে। স্নিগ্ধারা নিচের পাতাল ঘর থেকে হালকা শব্দ শুনতে পাচ্ছে। তারা বুঝতে পারছে ওরা নিচে আসছে। স্নিগ্ধা গুটি সুটি মেরে হাতে হেঁসোটা নিয়ে বসল। কাঠের পাটাতনটা উঁচু হলো। চার্জার লাইট জ্বালিয়ে অনির্বাণ আগে সিঁড়িতে পা দিয়ে 2 ধাপ নামল। এবার খুঁড়িয়ে চলা মোটা লোকটিকে ধরে অনির্বাণ নামল। তারপর হারু ডাকাত আর হরিপদ নামল। সব শেষে ঘরের আলো নিভিয়ে দিয়ে অমিত নামল। সুরেনবাবু আর ভুবনবাবু তাদের দিকে তাকিয়ে রয়েছে। আজ অনির্বাণদের দেখে তাদের চোখে ভয়ের ছাপ ফুটে ওঠেনি, ঘৃণার ছাপ ফুটে উঠেছে। অমিত তাদের দুজনের হাত আর মুখের বাঁধন খুলে দিয়ে বসালো। অনির্বাণ একটা কলম আর দলিলের মতো কাগজ এগিয়ে দিয়ে বলল, শেষবারের মতো বলছি, সই করো মামা। সুরেনবাবু তীব্র আক্রোশে ফেটে পড়ে বললেন, করব না, তোদের সর্বনাশ হবে। মেরে ফেলবি তো? তাই ফেল, আমরা আর বাঁচতেও চাই না। আমাদের সব কিছুই তো শেষ করে দিয়েছিস। ছেলেকে জীবিত দেখতে চাও না? তোরা আমাদের মারতে পারবি না, তাই নাকি? আজ আমরা কণিকাদের মতো তোমার ছেলে বৌমাকেও পেতনি বানাবো। সুরেনবাবু দৃঢ় গলায় বললেন, কখনোই পারবি না। স্নিগ্ধা ভাবল, আমরা বিক্রম ভিলায় এসেছি, তাদের বাঁচাবার চেষ্টা করছি, এই কথা বাবা কাকু জানল কি করে? নিশ্চয়ই হরিকাকা বলেছে। মোটা লোকটা এবার নিচু হয়ে 2 ভাইয়ের চুল ধরে ঝাঁকুনি দিয়ে বলল, সই কর, নইলে মরবি, মেরে ফেল। হারু ডাকাত এগিয়ে এসে বলল, মারবো তো বটেই, ভালোই ভালোই সই করো, নইলে ভয়ানক শাস্তি দিয়ে সই করিয়ে তবেই মারব। করব না বলে সুরেনবাবু কলম ছুঁড়ে ফেললেন। সই করবি না? তোর বাপ করবে। কথাটা বলে হারু ডাকাত 2 ভাইকে জোরে 2 লাথি মারল। তারা কোকিয়ে উঠল। হরিপদ হারু ডাকাতের পা জড়িয়ে ধরে বলল, বাবুদের ছেড়ে দাও, আমায় মারো। হারু হরিপদকে 1 লাথি দিয়ে সরিয়ে দিয়ে বলল, চুপ কর শালা, নইলে আগে তোকে খুন করব। তাই করো, আর সহ্য করতে পারছি না। অমিত হরিপদর হাত পা বেঁধে এক কোণে ফেলে রাখল। তন্ময় ঘরে বসে ছটফট করছে। স্নিগ্ধা তাকে বলে গেছে চুপচাপ শুয়ে থাকতে। কি করে সে শুয়ে থাকবে? তন্ময় উঠে টর্চ নিয়ে বাইরে আসলো। সে ভাবছে, স্নিগ্ধার কোনো বিপদ হলো না তো? সে চিন্তিত হয়ে মন্দিরের দিকে আসছে। কিঙ্কর উদ্বিগ্ন হয়ে পুলিশ আসছে কিনা দেখার জন্য বারবার পথের দিকে তাকাচ্ছে। মন্দিরের ভেতরের পাতাল ঘরটিতে যে কি হচ্ছে কে জানে। সে প্রচণ্ড বিচলিত হয়ে পড়েছে। সে বাড়ির সামনের দিকে টর্চের আলো জ্বলতে দেখল। সে পুলিশ আসছে ভেবে আড়াল থেকে বেরিয়ে সাবধানে বাড়ির দিকে এগিয়ে গিয়ে দেখল তন্ময়দা আসছে। তন্ময় তাকে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, তুমি এখানে? স্নিগ্ধা কোথায়? আসতে বলুন বড়দা, টর্চ জ্বালাবেন না। বড় বৌদি মন্দিরের ভেতরে আছে, অনির্বাণদারাও মন্দিরের ভেতরে ঢুকেছে। তন্ময় বিচলিত হয়ে মন্দিরের দিকে যেতে লাগলো। কিঙ্কর তাকে আটকে বলল, এখন যাবেন না বড়দা, বিপদ হতে পারে। হঠাৎ 4 জন লোক এসে তাদের ঘিরে ধরে বলল, হ্যান্ডস আপ। 4 জনই পুলিশের পোশাক পরে রয়েছেন। তন্ময় আর কিঙ্কর ভয় পেয়ে গেল। কিঙ্কর হাত উঁচু করে আমতা আমতা করে বলল, স্যার আমরা। তন্ময় বলল, স্যার আমি স্নিগ্ধার স্বামী, আমার বাবা কাকু স্নিগ্ধাকে বাঁচান। কিঙ্কর সাহস পেয়ে বলল, স্যার আমার নাম কিঙ্কর, আমি আপনাদের অপেক্ষায় রয়েছি। মন্দিরের পিছনের গেটে শয়তানদের একজন পাহারায় আছে, আর সামনে একজন আছে। মন্দিরের ভেতরে 5 জন ঢুকেছে। ও, আপনারা এখানে থাকুন, মন্দিরের পিছনের দিকেও ওই গেটেও পুলিশ কর্মীরা গেছেন। এই বলে পুলিশ ইন্সপেক্টর সিদ্ধার্থবাবু তাদের সঙ্গীদের নিয়ে
অন্ধকারে অতি সন্তর্পণে মন্দিরের সামনের দিকে এগিয়ে চলেছেন। চারিদিক অন্ধকারে ঢাকা। বাবলু হাতে ছুরি ধরে মন্দিরের সামনে হাঁটছে আর এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। পুলিশকর্মীরা পথ ছেড়ে ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে গাছের আড়াল করে অতি সাবধানে মন্দিরের কাছাকাছি এলেন। একজন পুলিশকর্মী একটা কাঠের টুকরো তুলে সাবধানে আরেকটু এগিয়ে গিয়ে গাছের আড়ালে দাঁড়ালেন। বাবলু মন্দিরের দিকে মুখ করতেই পুলিশকর্মীটা কাঠের টুকরোটা রাস্তার যেদিকে তিনি দাঁড়িয়ে রয়েছেন তার বিপরীত দিকে ফেলে দিলেন। বাবলু দৌড়ে এসে টর্চ মেরে কিসের শব্দ হলো সেটা দেখার চেষ্টা করতে লাগলো। পিছন থেকে পুলিশকর্মীটা এক হাত দিয়ে বাবলুর মুখটা চেপে ধরলেন, আর এক হাত দিয়ে ছুরি ধরে থাকা হাতটি ধরলেন। অন্য পুলিশকর্মীরাও তাড়াতাড়ি এগিয়ে এলেন। একজন তার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তাকে হাতকড়া পরালেন, মুখ কাপড় দিয়ে বাঁধলেন। বাবলুর কাছে আর কোনো অস্ত্র তারা পেল না। মন্দিরের পিছনের গেটের কাছে পুলিশকে দেখে নেপাল পুলিশ পুলিশ বলে দৌড়ে সামনের মন্দিরে এলো। এখানেও সে পুলিশ দেখে প্রচণ্ড ঘাবড়ে গেল। সে অন্ধকারে জঙ্গলে নেমে দৌড় দিল। মন্দিরের পিছন দিকের গেট থেকে আসা দুজন কনস্টেবল টর্চ জ্বালিয়ে তার পিছনে পিছনে দৌড়তে দৌড়তে বলল, দাঁড়া নইলে গুলি করব। নেপাল তাও দৌড়াচ্ছে। সে কিছুটা গিয়ে মাটির ঢেলায় পা বেঁধে হোঁচট খেয়ে পড়ল। কনস্টেবল দুজন তাকে ধরে মন্দিরের সামনে এনে মুখ বেঁধে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখলেন। ইন্সপেক্টর সিদ্ধার্থবাবু বন্দুক হাতে ধরে মন্দিরের বারান্দায় উঠলেন। তার পেছনেও আরও 3 জন পুলিশকর্মী। সিদ্ধার্থবাবু কালী মূর্তি থাকা ঘরটির দরজায় হালকা চাপ দিলেন। দরজা খুলে গেল। তিনি ভেতরে মুখ বাড়িয়ে দেখলেন কেউ নেই। ঘরটি অন্ধকার। নিচে পাতাল ঘরের চার্জার লাইটের হালকা আলো আসছে ওপরে। সিদ্ধার্থবাবু সঙ্গীদের ফিসফিস করে কিছু বললেন। তারপর ঘরে ঢুকে মা কালীর মূর্তির আড়ালে বসে পড়লেন। দরজা খোলা। বাকিরা দরজার বাইরে আড়ালে দাঁড়ালেন। একজন কনস্টেবল বন্দুক হাতে ধরে দরজায় জোরে থাবা দিয়ে আড়ালে সরে গেলেন। অমিত শব্দ শুনে ছুরি হাতে পাতাল ঘর থেকে বেরিয়ে এসে বলল, বাবলু, এই বাবলু, দরজা খুলেছিস কেন? সে বাবলুর কোনো সাড়া না পেয়ে দরজার সামনে এলো। দরজার কাছে এসে বাইরের দিকে মুখ বাড়াতেই সিদ্ধার্থবাবু কালীমূর্তির আড়াল থেকে বেরিয়ে এসে তার মুখটা চেপে ধরল। সঙ্গে সঙ্গে বন্দুক হাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা কনস্টেবল অমিতের হাত ধরলেন। অমিতের হাত থেকে ছুরিটা পড়ে গেল। 2 জন পুলিশকর্মী তাকে হাতকড়া পরিয়ে মুখে কাপড় বেঁধে বাইরে নিয়ে গেলেন। ওদিকে অনির্বাণ কলমটা কুড়িয়ে সুরেনবাবুর সামনে রাখল। সুরেনবাবুর মাথায় বন্দুক ঠেকিয়ে হারু ডাকাত কড়া গলায় বলল, 1 মিনিটের মধ্যে সই কর, নইলে মাথার খুলি উড়িয়ে দেব। করব না। রাধাকৃষ্ণের মূর্তিটা কোথায় আছে জানিস না? দলিলেও সই করবি না, তবে তোরা মর। হরিপদ কাতর স্বরে বলল, বাবুদের ছাড়ো তোমরা। অনির্বাণ হরিপদর পিঠে জোরে লাথি মেরে বলল, চুপ। হরিপদ প্রচণ্ড যন্ত্রণায় আহ বলে চিৎকার করে উঠল। তার পিঠের ঘা থেকে রক্ত ঝরছে। হারু ডাকাত সুরেনবাবু আর ভুবনবাবুকে এলো পাথারি কিল ঘুষি মারতে লাগলো। অনির্বাণ সুরেনবাবুর দিকে বন্দুক ধরে আছে। স্নিগ্ধা আর চুপ করে থাকতে পারছে না। হারু ডাকাত সুরেনবাবুর গলা টিপে ধরল। তার জিভ বেরিয়ে গেছে। ইন্সপেক্টর সিদ্ধার্থ সাবধানে বন্দুক ধরে সিঁড়িতে পা রাখলেন। স্নিগ্ধা তার প্যান্ট আর জুতো দেখে বুঝতে পারল পুলিশ নামছে। তার মনোবল বেড়ে গেল। সে তার কোমরে গোজা ছুরিটা বের করে ছুঁড়ে মারল অনির্বাণের বন্দুকের দিকে। বন্দুকটা ছিটকে নিচে পড়ে গেল। হরিপদ বন্দুকটা পা দিয়ে চেপে ধরল। স্নিগ্ধা এবার ড্রামের আড়াল থেকে হেসো উঁচিয়ে বেরিয়ে এসে বলল, বাবা কাকুকে ছেড়ে দিন। সবাই তার দিকে তাকালো। অনির্বাণ অবাক হয়ে বলল, তুমি? ভালোই হলো, তোমাকে আর বাড়ি গিয়ে মারতে হলো না।
এদের সাথেই শেষ করব। শয়তান, আপনাকে আমি ভালো ভাবতাম, আর আপনি। হারু ডাকাত তার বন্দুকটা স্নিগ্ধার দিকে ধরে বলল, হেসো ফেল, না হলে গুলি করব। অনির্বাণ হরিপদকে এক লাথি মেরে বন্দুকটা ওঠাতে গেল। ইন্সপেক্টর সিদ্ধার্থবাবু বললেন, হ্যান্ডস আপ, একটুও নড়ার চেষ্টা করবি না। মোটা লোকটা চাদরে মুখ ঢাকল। আরও 3 জন পুলিশকর্মী ঘরে ঢুকলেন। হারু ডাকাত এবার সুরেনবাবুর মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, এক্ষুনি একে গুলি করব, বন্দুক নিচে রাখুন। এবার সে ঘরের এক কোণের দিকে ইশারা করে বলল, ওখানে সবাই দাঁড়ান। পুলিশকর্মীরা বন্দুক নিচে রেখে কোণের দিকে যাচ্ছে। স্নিগ্ধাও হেসোটা নিচে রাখল। অনির্বাণ হরিপদর পায়ের নিচ থেকে বন্দুকটা তুলতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই নিমেষের মধ্যে স্নিগ্ধা এগিয়ে গিয়ে হারু ডাকাতের হাতে ঘুষি মারল। বন্দুকটা ছিটকে পড়ল। মোটা লোকটা সেটা তুলতে গেল। সিদ্ধার্থবাবু জোর পায়ে এগিয়ে এসে তাকে লাথি মারলেন। মোটা লোকটা পড়ে গেলেন। সিদ্ধার্থবাবু বন্দুকটা তুলে নিলেন। পুলিশকর্মীরা তাদের বন্দুক নিচ থেকে তুলে নিয়ে অনির্বাণ আর হারু ডাকাতকে ধরে ফেললেন। স্নিগ্ধা অনির্বাণের বন্দুকটা হাতে তুলে নিল। মোটা লোকটার এমনিতেই পায়ে ব্যথা, তার উপর পড়ে গিয়ে চোট পেয়ে সে আর উঠতেই পারছে না। তন্ময় আর কিঙ্কর সিঁড়ি বেয়ে নামছে। সিদ্ধার্থবাবু হারু ডাকাতকে বললেন, হারামজাদা, জেল থেকে ছাড়া না পেতেই খুন খারাপি শুরু করে দিলি। স্নিগ্ধা অনির্বাণের বন্দুকটা সিদ্ধার্থবাবুর হাতে তুলে দিল। সিদ্ধার্থবাবু বললেন, সাব্বাস, তোমার জন্যই এনাদের বাঁচানো গেল। তন্ময় বাবা কাকুকে দেখতে পেয়ে তাদের কাছে এগিয়ে গেল। তাদের এ অবস্থা দেখে সে কেঁদে ফেলল। পুলিশ সুরেনবাবু ভুবনবাবুর পায়ের বাঁধন আর হরিপদর হাত পায়ের বাঁধন খুলে দিল। পুলিশকর্মীরা অনির্বাণ, হারু ডাকাত আর মোটা লোকটিকে হাতকড়া পরাচ্ছে। স্নিগ্ধা মোটা লোকটির দিকে তাকিয়ে বলল, পিসিমা উঠুন, মুখ ঢেকে লাভ নেই। তন্ময় আর কিঙ্কর অবাক হয়ে বলল, পিসিমা কোথায়? স্নিগ্ধা মোটা লোকটির মুখের চাদরটা এক টানে সরিয়ে দিল। এ যে পুরুষের পোশাক পরা একজন মহিলা, তন্ময়ের লতা পিসিমা। পুলিশকর্মীরাও হতবাক হলো। স্নিগ্ধা বলল, গতকাল ভোর রাতে আমি জানতে পেরেছিলাম আপনি পুরুষ নন, মহিলা, আমাদের পিসিমা। আমি আগে থেকেই কালীমূর্তি থাকা ঘরটির জানলা খুলে রেখেছিলাম। গত ভোর রাতে আপনি আর অনির্বাণদা আর হরিকাকা এই ঘরেই ছিলেন। আমি পিছনের জানলা সামান্য একটু ফাঁক করে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করেছিলাম। আপনাকে দেখতে পাইনি, কিন্তু আপনার গলার আওয়াজ শুনে চমকে গিয়েছিলাম। আপনি বলেছিলেন দলিলে সই করিয়ে খুন করব, তারপর লাশ গুম করে এই চ্যাপ্টার শেষ করব। মনে আছে সে কথা পিসিমা? লতা দেবীর চোখটা মোটা হয়ে গেল। তিনি স্নিগ্ধার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন। ভুবনবাবু বললেন, তুই দিদি নামের কলঙ্ক, সম্পত্তির লোভে আমাদের পরিবারটা। তিনি আর বলতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। তন্ময় বাবা কাকুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। পুলিশকর্মীরা অনির্বাণ, লতা দেবী আর হারু ডাকাতের কাছে আর কোনো অস্ত্র আছে কিনা দেখে নিল। অনির্বাণ আর হারু ডাকাতের কাছে তারা ছুরি পেল। পুলিশকর্মীরা সবাইকে উপরে নিয়ে এলো। ইন্সপেক্টর সিদ্ধার্থবাবুর ফোন এলো। তিনি ফোনটা ধরে বললেন, উদ্ধার হয়েছে কিছু? অপর প্রান্ত থেকে উত্তর এলো, হ্যাঁ স্যার, মদের বোতল, গাঁজা, হেরোইন সব পাওয়া গেছে। সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। 2 জনকে ধরেওছি। ভেরি গুড, ভালো করে তল্লাশি করুন, আরও কিছু পাওয়া যেতে পারে। ওকে স্যার। সিদ্ধার্থবাবু ফোনটা কেটে দিয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে বললেন, পোড়োবাড়ি থেকে মদ, গাঁজা, হেরোইন উদ্ধার হয়েছে। থ্যাংক ইউ। সিদ্ধার্থবাবুর কথা শুনে অনির্বাণের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার চোখগুলো বড় বড় হয়ে গেল। স্নিগ্ধা অনির্বাণকে বলল, ভাবছেন তো পুলিশ কি করে জানলো পোড়োবাড়িতে গাঁজা, হেরোইন আছে? আমি বলেছি। আপনার সব কুকীর্তির কথা
আমি জেনে গেছি। আপনাকে আর আপনার মাকে আমি ফাঁসির দড়িতে ঝোলাবো। পুলিশ ভ্যান বিক্রম ভিলার থেকে বেশ কিছুটা দূরে রেখেছিলেন পুলিশকর্মীরা, যাতে তার আওয়াজ অনির্বাণদের কানে না আসে। পুলিশ ভ্যান মন্দিরের পিছনের গেটের কাছে এলো। 3 জন সশস্ত্র পুলিশকর্মী নেমে এসে হারু ডাকাত, অমিত, বাবলু আর নেপালকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে চলে গেলেন। আজকে শুনলেন বিক্রম ভিলা রহস্যের 80 থেকে 84 পর্ব।